তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21টি সমঝোতা স্মারক সই, 7টি প্রকল্প গ্রহণের ঘোষণা। কোটা বহালের হাইকোর্টের রায়, স্থিতাবস্থা জারি আপিল বিভাগের। ক্লাসে ফিরতে শিক্ষার্থীদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান। এবং আদালত নয়, সমাধান চাই সরকারের কাছে বলছেন আন্দোলনকারীরা। বিকেলে গুরুত্বপূর্ণ এলাকায় চলবে বাংলা ব্লকেট। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চীনে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার দিবাগত রাত 12:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেইজিংয়ে প্রধানমন্ত্রী 8 থেকে 10 জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন। সফরের শেষ দিন 10 জুলাই বেইজিং ও গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুদেশে 21টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীনের মধ্যে। 2টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি, সমঝোতা এবং ঘোষণাপত্র সই করা হয়। চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যেকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী চুক্তি ও সমঝোতা স্মারক সই, ঘোষণাপত্র সই এবং দলিল হস্তান্তর প্রত্যক্ষ করেন। এর আগে সকালে গ্রেট হলে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এখানে শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালে সরকারি জারি করা পরিপত্র বহাল থাকবে বলে বুধবার জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আপিল বিভাগ। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। ক্রমে জোরালো হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। অচলাবস্থা তৈরি হয়েছে দেশের শিক্ষাঙ্গনগুলোতে। এমন পরিস্থিতির মধ্যেই উচ্চ আদালতের রায়ের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। সকালে বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা বহালের রায়ের উপর আপিল বেঞ্চ 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন। 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে এবং এই স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও 2টা নির্দেশনা দিয়েছেন, 3টা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন বলেন, আপিল বিভাগের আদেশের ফলে 2018 সালের কোটা পদ্ধতির পরিপত্র বহাল থাকবে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত। গেল 4 জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের রায় আপাতত বহাল রাখার রায় দিয়েছিলেন আপিল বিভাগ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা বলেছেন, আদালতের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। যুক্তির সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। দাবি আদায়ে বুধবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন
শিক্ষার্থীরা এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ বিকেলে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে সন্ধ্যায় সড়ক থেকে উঠে যান আন্দোলনকারীরা। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে থাকছে বিস্তারিত। সর্বোচ্চ ৫% কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে ব্যানার প্লেকার্ড নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ছোট ছোট দল হয়ে মৎস্য ভবন, পীরবাগ মোড়, বাংলা মোটর, কারণ বাজার এবং ফার্মগেটের দিকে যান তারা। একটা সময় পুরো ঢাকা শহরের নিয়ন্ত্রণ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে ততক্ষণ রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের দাবি একটাই যে আমরা মেধা দিয়ে, আমরা কোটা না, আমরা মেধার মাধ্যমে আমরা সুযোগ চাই। স্থায়ী সমাধান এটাই যে মেধাবীরা তাদের যোগ্যতা দিয়ে দেশের সর্বোচ্চ থেকে একদম প্রত্যেকটা পর্যায়ে যেন তাদের অবস্থান নিশ্চিত করতে পারে। এখন তো আমাদের আন্দোলন আরো জোরদার হয়ে যাবে। আমরা এই দাবি আদায় না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, আদালতের কাছে কোটার যৌক্তিক দাবি সংস্কার করে সংসদে আইন পাশ করতে হবে। আমাদের দাবিটা মূলত হাইকোর্টের কাছে নয়, আমাদের দাবিটা নির্বাহী বিভাগের কাছে। সংসদে আইন পাশ করে স্থায়ীভাবে কমিশন গঠন করে স্থায়ীভাবে এর একটা শুরু করতে হবে। অর্থাৎ সকল ধরনের চাকরি থেকে, সকল গ্রেডের চাকরি থেকে এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করে সর্বোচ্চ 5% রেখে বাকি সকল যে বৈষম্যমূলক কোটা রয়েছে সেগুলো উইথড্র করে করতে হবে। ছাত্র সমাজের যতদিন এক দফা দাবি আদায় না হবে ততদিন রাজপথে থাকার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুরান ঢাকাকে গুলশানের মতো সুন্দর করে ঢেলে সাজানো হবে আর রায়ের বাজারে গড়ে উঠবে দৃষ্টিনন্দন নতুন শহর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, খুব অল্প সময়ের ব্যবধানে অ্যানালগ থেকে গোটা সিস্টেম ডিজিটালাইজড করা হবে। এক ক্লিকেই মিলবে রাজধানীবাসীর সকল সেবা কার্যক্রম। আবির হোসেনের ক্যামেরায় শেখ সোহাগকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। তিলোত্তমা নগরী ঢাকাকে যারা তিল তিল করে উন্নয়নের পথে হাঁটতে শিখিয়েছে, সেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার দায়িত্ব নিয়ে কাজ করতে শুরু করেছেন। অকপটে সত্য স্বীকার করে নেয়া সাবেক সফল এই সেনা কর্মকর্তা জানান, উন্নত বিশ্ব রেটিংয়ে রাজধানী ঢাকার বর্তমান যে অবস্থান সেটিকে সুখকর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এই কনসেপ্ট হলো মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ, মানে হলো স্মার্ট মানে জনগণ হবে এবং আমাদের সমস্ত কাজগুলো স্মার্টলি করতে হবে এবং তারই অংশ হিসেবে আমাদের রাজুকও স্মার্ট হইতে হবে এবং বিশেষ করে রাজুকের যে মানে আমাদের যে দায়িত্বগুলো আমরা করি, বিশেষ করে যারা সেবা নিতে আসেন এখানে, এই সেবাগুলো স্মার্টলি দিতে হবে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, আমাদের বিশ্বে কিন্তু রেটিংয়ে আমরা অনেক পিছিয়ে আছি আর কি। তো আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে এবং প্ল্যান কিন্তু করা আছে সবগুলোই, সেগুলো একটু বাস্তবায়ন করতে হবে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগের মধ্যে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীর ঝুঁকিপূর্ণ সব এলাকাকে বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে বসবাসের উপযোগী করতে চান তিনি। আমরা ঢাকা শহরে, বিশেষ করে পুরান ঢাকায় আপনার হাজারীবাগে আমরা একটা রিজেনারেশন ব্লক, একটা 63 একর জায়গা নিয়ে আমরা করছি, একদম মডার্ন শহরের মতো করবো আমরা ওখানে। এবং তখন এই পুরান ঢাকাকে আবার বিভিন্ন পর্যায়ক্রমে আমরা গুলশান বনানীর মতো করব। সিদ্দিকুর রহমান জানান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজুক। উন্নয়নের পথে সব বাধা দূর করাই তার লক্ষ্য। দুর্নীতি তো আমরা আমাদের ইন্টারনাল যেসব সমস্যা আমরা পাচ্ছি, আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কথা একটাই যে আমরা জিরো টলারেন্স নিয়ে যাব এবং এই বিষয়ে দুদক দেখছেন এবং আমরা যেসব অনিয়ম অথবা যেগুলা ব্যত্যয় দেখছি আমরা, এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট আমরা বদলি করছি। হাতির ঝিল প্রকল্পের আদলে ঢাকায় 55টি দৃষ্টিনন্দন পুকুর করার প্রকল্পও হাতে নিচ্ছেন তিনি। এলিভেটেড এক্সপ্রেস কাজ যখন হয়ে যাবে, পিলারগুলো যখন হয়ে যাবে, এটা নতুন করে আবার সাজাবো। একইভাবে ঢাকা শহরে আমরা 55টা পুকুর আমরা প্রজেক্ট নিচ্ছি বিভিন্ন জায়গায় এবং কয়েকটা বড় বড় পার্ক করছি। যেমন মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে আমরা বেশ বড় একটা এলাকা নিয়ে মানে প্রধানমন্ত্রীর একটা আদেশে আমরা একটা বড় পার্ক নির্মাণ করছি ওখানে, এবং আমরা পূর্বাঞ্চলে একটা পার্ক করছি। তারপরে আমরা শেখ রাসেল একটা পার্ক করছি কেরানীগঞ্জে,
এবং যাতে করে 55টা পুকুর যখন হয়ে যাবে আমাদের ঢাকার একটু খোলামেলা জায়গা পাওয়া যাবে, ওয়াকওয়ে থাকবে এবং সব দিক দিয়ে আরও সুন্দর হবে। 4 কোটি মানুষের পদভারে মুখরিত রাজধানীকে নাগরিকদের স্বপ্নের মতো সাজিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে পূর্ণ মেয়াদে নিজেকে বিলিয়ে দিতে চান এই সেনা কর্মকর্তা। পর্যায়ক্রমে আমরা বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুকুর আতঙ্কে রয়েছেন মানিকগঞ্জ পৌর এলাকার লাখো মানুষ। দিন দিন যেমন বাড়ছে শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা, তেমনি বাড়ছে কুকুরের কামড়ের আহতের ঘটনাও। এ অবস্থায় মানিকগঞ্জে জনসাধারণ স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মানিকগঞ্জ প্রতিনিধি অভি হাসান দেওয়ানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মণ্ডলের নাম। পরিসংখ্যান মতে জেলায় কুকুর রয়েছে প্রায় 1 লাখ। এর মধ্যে পৌর এলাকায় রয়েছে 10,000-এরও বেশি। এর মধ্যে 99% বেওয়ারিশ। সদর হাসপাতালের তথ্য মতে গত 1 মাসে কুকুর কামড়াচ্ছে 1400 জনকে। দিন দিন যেমন বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা, তেমনি বাড়ছে কুকুরের কামড়ের আহতের ঘটনাও। এই অবস্থায় মানিকগঞ্জে জনসাধারণ ও স্কুল শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। বাচ্চা কাছে কিংবা রাস্তায় খেলাধুলা করব, আপনার এর প্রতিকার করলে আমাদের খুব অনেক উপকার হয়। অনেক কুকুর হয়ে গেছে দেশে, আমাকে কুকুরটা কামড় দিছে, কুকুরে কামড় দিছে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি কুকুরগুলা যাতে নিধন করে। হাসপাতালে প্রতিদিনই অনেক কুকুরের কামড়ে রোগী আসছে। তাদের প্রাথমিক চিকিৎসা সহ ভ্যাকসিন, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা সদর হাসপাতালের এই কর্মকর্তা। গত 24 ঘন্টায় 85 জন রোগী এসেছে। তো আমাদের ভ্যাকসিন আপাতত আছে, আমরা দিতে পারছি, সেবা দিতে পারছি। আর ওই রকম মারাত্মক আক্রান্ত হয়ে কেউ আসে না যে ভর্তি রেখে চিকিৎসা দিতে হবে, তাদেরকে আমরা আমাদের ভ্যাকসিন সেন্টার থেকে ভ্যাকসিন দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠাতে পারছি। 2014 সাল থেকে আদালতের নিষেধাজ্ঞার কারণে কুকুর নিবন্ধন বন্ধ রয়েছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ বলছে এরপর থেকেই বৃদ্ধি পাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। কুকুরের ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে পানি সম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে যে ওনার মাধ্যমে যেন এই পৌর এলাকায় কুকুরকে ভ্যাকসিনেশন করা হয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে কুকুরকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে প্রায় 9 বছর ধরে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। মাদারীপুরের শিবচরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠান ও সরকারি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চিফ হুইপ। বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরের শেখ হাসিনা ইনস্টিটিউট হেলথ অফ টেকনোলজি শিক্ষক শিক্ষার্থীদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা আরও এগিয়ে যাচ্ছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা এমপি, চিফ হুইপ নুরি আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জন অগ্নিদগ্ধ হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম মুখে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতু টোল প্লাজার সামনে ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজা কর্তৃপক্ষ স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যায়। কাশপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত রেজাউল হক জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যা নয়, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল গ্রেফতারকৃত সোহাগ মিয়ার মূল উদ্দেশ্য। এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন। বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে তাকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। অনুসন্ধানে জানা গেছে সে একজন পেশাদার প্রতারক। ইন্টারনেটে ভারতীয় একটি প্রতারণার গল্প দেখে প্রভাবশালী ব্যক্তিদের প্রতারণার কৌশল শিখে তার অংশ হিসেবেই সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমনকে ফাঁদে ফেলার চেষ্টা করে তিনি। গাজীপুরের কালিয়াকুরে বিভিন্ন কারখানায় ইটিভি প্লান ব্যবহার না করা ও ইটিভি প্লান না থাকায় কলকারখানার কেমিক্যাল মিশ্রিত দূষিত হচ্ছে কৃষি জমি ও খালবিল। ফলে উর্বরতা হারাচ্ছে কৃষি জমির পাশাপাশি নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা।
বর্জ্যযুক্ত পানি থেকে রেহাই পাচ্ছে না উপজেলার বিভিন্ন প্রাকৃতিক জলাশয় ও নদী নালা। এতে মারা যাচ্ছে দেশীয় মাছসহ পানিতে বসবাসকারী উপকারী জলজ উদ্ভিদ ও জীব। দূষিত পানির দুর্গন্ধ ছড়িয়ে বসবাসে অযোগ্য হয়ে পড়েছে চারপাশেতে। একদিকে যেমন এসব এলাকায় ফসল ও মাছ চাষ ব্যাহত হচ্ছে, অপরদিকে দূষিত পানির কারণে মানবদেহে দেখা দিচ্ছে নানা ধরনের রোগ ব্যাধি। ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য, হারাচ্ছে বাসযোগ্যতা। কালিয়াগড়ের 2 শতাধিক কারখানায় দূষিত পানি পরিশোধনাগার থাকলেও অনেক কারখানায় এর সঠিক ব্যবহার নেই। ফলে এসব কারখানার দূষিত পানি সরাসরি এসে পড়ছে জলাশয়গুলোতে। ইন্ডাস্ট্রিগুলোর সাথে কথা বলবো, সেক্ষেত্রে আমরা পরিবেশ এবং কলকারখানা অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করব, যাতে যাদের আছে তারা নিয়মিত ব্যবহার করে এবং যাদের নেই তারা যাতে এটি স্থাপন। বর্তমানে পানির যে অবস্থা, এই পানিতে নামা যায় না, নামলে চর্মরোগ হয়, বিভিন্ন রোগ বালাই দেখা দেয়। এই পানির জন্য আমাদের রোগ জীবাণু বেশি দেখা দেয়। পানি তো অক্সিজেন শর্ট হওয়ার কারণে মাছগুলো মরে গেলে সব বাইসে ওঠে, তাতে লাভ কি? ফলাফল। পাশাপাশি দেখা যায় প্রচুর মশা জন্ম হচ্ছে, এই মশার কারণে আমরা অতিষ্ঠ। বজ্র পানিটাই আমাকে প্রতি বছর এরকম ক্ষতিগ্রস্ত করতেছে, এটার কোনো ব্যবস্থা হয় না। না হয় আমাকে ধান না পাই আমরা, এই বিলে একটা মাছ আমাকে অভাব, মনে করেন এই পানি অভাব দেখা দিছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবার্স সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে গুড নেইবার্স সিরাজগঞ্জ সিডিপি গুরকা কার্যালয়ে ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডক্টর রামপদ রায়। গুড নেইবার্স বাংলাদেশের ইউনিট প্রধান মিস্টার বার্টিন গামেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন সহ আরও অনেকেই। যাদেরকে নিয়ে মোশাররফ হোসেন মহোদয়ের কাছে আমি বলতে চাই, বঙ্গবন্ধুর প্রতিকৃতির ভিত্তিপ্রস্তরে স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আলোচনা সভা করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ। কালিয়াকৈর ডিগ্রি কলেজের সামনে এই ভিত্তিপ্রস্তরে স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে কলেজের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর 7 নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, কালিয়াকৈর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল লুৎফর রহমান, কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি পারভেজ আহমেদ রবিন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা। দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জামিল হোসেন চলন্ত ইন্দোনেশিয়া জাকার্তায় 7 দিনব্যাপী আন্তর্জাতিক মেয়র সম্মেলন শেষ করে দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয়রা। হাকিমপুর ছাতনি রাউতারা JSC ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম মণ্ডল, সহকারী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আতাউর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ উক্ত মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষে শুভেচ্ছা জানানো হয়। জাকার্তা ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনায় ফ্রেশ সিরামিক টাইলসের অনুমোদিত ডিলার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শহরের বড় বাজারস্থ একটি রেস্টুরেন্টে অনুমোদিত ডিলার মেসার্স মির টাইলস অ্যান্ড ফিটিংস নেত্রকোনার আয়োজনে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেশ সিরামিক টাইলসের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম, মেসার্স মির টাইলস অ্যান্ড ফিটিংস ও মির ফরেন ফার্নিচারের প্রোপাইটার ব্যবসায়ী মির জুলহাস সহ আরও অনেকেই। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। এবারে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের চন্দনাইশে আসিফ করিম চৌধুরী নামে HSC পরীক্ষার্থীর মোবাইল ফোন
ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় 4 জন ছিনতাইকারীর কিশোর গ্যাং সদস্যদেরকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা থানায় অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে 4 জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় 4 জনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। চট্টগ্রামে মাদক ব্যবসায়ী অনুপ বিশ্বাস এবং রমা বিশ্বাসের মদের দোকানের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ র্যালি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট AHM জিয়াউদ্দিন জিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবু মোহাম্মদ আফসার উদ্দিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল সহ এলাকাবাসী। কোটা সংস্কার ইস্যুতে জাতির পিতা বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে কটাক্ষ, অবমাননা, অপমানের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর জেলার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক শাহেদ মুরাদ শাকুরের সভাপতিত্বে এবং জেলা শাখার সদস্য সচিব কামরুল হুদা পাভেলের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষ করবে সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 3 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21টি সমঝোতা স্মারক সই, 7টি প্রকল্প গ্রহণের ঘোষণা। কোটা বহালে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারি আপিল বিভাগে। ক্লাসে ফিরতে শিক্ষার্থীদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান। এবং আদালত নয়, সমাধান চাই সরকারের কাছে বলছেন আন্দোলনকারীরা। বিকেলে গুরুত্বপূর্ণ এলাকায় চলবে বাংলা ব্লকেট। এশিয়ান সকালের সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।